অন্যদিকে রাধিকা এবং তার স্বামী মিলে কনককে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পায় না। এই নিয়ে তারা অনেক চিন্তায় ছিল। আর হঠাৎ করে কনকের কিছু সৈদের সাথে তার দেখা হয়ে যায়। আর তখন তারা বলতে থাকে, হ্যাঁ রে তারা, তুই আমাদের মেয়ে কনককে দেখেছিস? এখানে দেখেছিস কোথাও কনককে? হ্যাঁ গো কাকি, কিছুক্ষণ আগেই কনককে দেখেছিলাম। দেখেছিস? কোথায় দেখেছিস সেটা বল না, বল না রে মা, আমার কনক মাকে কোথায় দেখেছিস? আরে কাকি, যখন আমরা পুজো দেওয়ার জন্য ফুলদুব্য তুলছিলাম, তখন তো দেখলাম যে আমাদের সামনে দিয়ে ও কলমি শাক তুলে নিয়েই বাড়ির দিকে গেল। আবার আমাদেরকে বলছিল যে মাঠে যাওয়ার কথায়, যে গরু চড়ানোর জন্য। না রে মা, সে তো কোনো জঙ্গলে কিংবা মাঠে যায়নি। আমরা সেখানে তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কিন্তু তাকে এখনো দেখতে পাইনি। আর সেই কখন সেই কলমি শাক তুলে নিয়ে বাড়িতে থুয়ে এসেছে। ও যখন কলমি শাক তুলে বাড়িতে রাখতে যায়, তখন দেখলাম ওর মুখটা যেন কেমন ভার ভার, ও যেন একটু অন্যমনস্ক আছে। তারপর তারপর যে ওই বাড়ি থেকে বেরোলো, ওই যে বাড়ি থেকে বেরোলো, সেই মেয়ে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। কিন্তু কাকি, আমরা তো ওই সময় ওকে দেখেছি, তারপরে যে ওর সাথে আর আমাদের দেখা হয়নি। দেখো না কাকি, এই গ্রামে মনে হয় কোনো না কোনো ঘরে গিয়ে বসে আছে। একবার একবার ওই টুম্পা টুম্পাদের বাড়িতে গিয়ে দেখো, যদি ওখানে থাকে তো। আমরা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখেছি রে মা, কিন্তু কোনো জায়গায় আমার কনক মা নেই। আমার যে কি চিন্তা হচ্ছে, কোথায় খুঁজবো না খুঁজবো কিছুই বুঝতে পারছি নি। এইসব কথা শুনে কনকের সইরা ওখান থেকে চলে যায়। হে গো, এবার আমরা কি করব? এবার যে আমাদের কনক মাকে কোথায় খুঁজবো বলো তো? সব জায়গায় খুঁজে খুঁজে তো ওকে আর পেলাম না। এবার যে আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় খুঁজবো না খুঁজবো কিছুই যে বুঝতে পারছি না। সে কোথায় গেল তাও তো বুঝতে পারছি না, একবার বলেও গেল না। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝছি, কিন্তু যতটা পারি ততটা খুঁজে তো যেতেই হবে না। কিন্তু সে কোথায় গেল ওটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে দেখো, ও কোথাও না কোথাও গিয়েছে, আবার ও ঠিক সময় হলে বাড়িতে চলে আসবে। তুমি এতটা চিন্তা করো না। অন্যদিকে কনক একটা সুন্দরভাবে তীরধনুক বানায়। আর সেই তীরধনুকটা বানিয়ে সে তার ডালিম রাঙা মৌমাছির কাছে গিয়ে বলতে থাকে, এই দেখো ডালিম রাঙা মৌমাছি, আমি একটা সুন্দর তীর ধনুক বানিয়েছি। এইবার তুমি বলো তো যে এই তীর ধনুক নিয়ে আমার কি কাজে আসবে? শোনো কনকসই, এই তীর ধনুকটা তোমার সাথে করে রাখো, কারণ এই তীর ধনুক তোমার তো কাজে আসবে। কোনো না কোনো সময় নিশ্চয়ই তোমার কাজে আসবে। এটা সব সময় তোমার সাথে রেখো। এবার যে তোমাকে রওনা দিতে হবে। কিন্তু ডালিম রাঙা মৌমাছি, এবার কি করে যাই বলো তো? সেই 500 কোষ যেতে হবে, কিন্তু কিন্তু কিভাবে যাব এটাই তো বুঝতে পারছি না। ওটা তোমাকে নিয়ে ভাবতে হবে না কনকসই, ওটা আমি জানি তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে। আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব, আর আমার এমন শক্তি আছে যেটা আমি 500 কোষ দূর পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। তাহলে তাহলে সে তো খুব ভালোই হবে, খুব ভালোই হবে, তোমার সাথে আমি যাব। তাহলে আমাদের আর অপেক্ষা করে লাভ নেই, চলো চলো এবার আমাদের যেতে হবে। কিন্তু ডালিম মৌমাছি, তুমি তো আমাকে বলেছো যে সোনালি ডানার মৌমাছিরা খুবই হিংসুটে হয়, তারা মধু দিতে চায় না। তাহলে তাহলে আমরা মধু কিভাবে নিয়ে আসবো? আবার আমাকে তাড়াতাড়ি জঙ্গলে ফিরতে হবে, চাঁদ ওঠার আগেই জঙ্গলে ফিরতে হবে। ওটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না কনকসই, ওটা আমি ঠিক ভেবে রেখেছি। আর আমার মাথায় একটা ভালো বুদ্ধিও এসেছে। আমরা আমরা এই সময় যাব। এই সময় সোনালি ডানারা মৌমাছিরা তাদের চাক ছেড়ে স্বর্ণজ্যোতিকার ফুলের খোঁজে যায় এদিক সেদিক। সেই কারণে আমরা এই সময় যাব, আর গিয়ে মধু পেড়ে নিয়ে চলে আসব। ওরা আমাদেরকে ধরতেও পারবে না, আর কিছু করতেও পারবে না। এ তো খুব ভালো বুদ্ধি খাটিয়েছো ডালিম মৌমাছি। ঠিক আছে, চলো চলো, আর আমাদেরকে এখানে সময় নষ্ট করলে হবে না। চলো চলো, আমাদেরকে আবার তাড়াতাড়ি যেতে হবে যে। অন্যদিকে রাঘব সব খাজনা আদায় করে নিয়ে সে সুরেন্দ্রর কাছে আসে। আরে এই যে রাঘব, তোমাকে আমি এই কারণে ডেকে পাঠিয়েছি। জানো, আজকের আমি অনেক খুশি, অনেক। তুমি জানো রাঘব, আজ পর্যন্ত এত খাজনা কেউ আদায় করতে পারিনি, কিন্তু তুমি তুমি এই প্রথম এত খাজনা আদায় করে নিয়ে এসেছো। এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য তো ডেকে পাঠিয়েছি। আজ আমি যে অনেক খুশি, অনেক।
তুমি 2-4 দিনের জন্য কোথাও ঘুরতে যাও, একটু বিশ্রাম করো। এতদিন ধরে তুমি ঘুরে ঘুরে অনেক খাজনা আদায় করেছো, তার জন্য তো আমি অনেক খুশি হয়েছি। তুমি একটা কাজ করো, তোমার বিলাসিতার জন্য যা যা প্রয়োজন আমি সব নিজের হাতে জোগাড় করে দেব, কারণ তুমি হচ্ছ বিজয়নগরের সেনাপতি। মহারাজ সুরেন্দ্রর এমন কথা শুনে রাঘব কোনো কিছু কথা বলে না, সে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তখন তখন সুরেন্দ্র একটু অবাক হয়ে যায়, তখন সে আবারও বলতে থাকে, কি হয়েছে রাঘব? আমি যে তোমার কপালে চিন্তার রেখা দেখতে পাচ্ছি। তুমি এত কি চিন্তা করছো আমাকে বলো রাঘব, কি হয়েছে তোমার? না না মহারাজ, তেমন কোনো কিছু হয়নি আমার। না না রাঘব, তুমি যে আমার চোখে ধুলো দিতে পারবে না এমন ভাবে। আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কোনো একটা চিন্তা করছো। শোনো রাঘব, তুমি নির্দ্বিধায় আমাকে সব কথা খুলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর তখন সেই কক্ষে বড় রানী মল্লিকা আসছিল। কিন্তু আস্তে আস্তে রাঘব এবং মহারাজ সুরেন্দ্রের কথা শুনে সে সেখানেই থমকে যায় আর বাইরে থেকে সব কথা শুনতে থাকে। ক্ষমা করবেন মহারাজ আমাকে, আমি খাজনা আদায় করতে গিয়ে দেখেছি অনেক দরিদ্র মানুষরা তারা সুখে নেই। রাঘবের মুখ থেকে এমন কথা শুনে সুরেন্দ্র অনেক অবাক হয়ে যায় আর তখন সে বলতে থাকে, জানতে পারি সেনাপতি রাঘব, তোমার এরকম মনে হওয়ার কারণ কি? তখন রাঘব মনে মনে সেই কনকের কথাগুলো ভাবতে থাকে। রাজার কি কোনো কর্তব্য নেই? রাজার কর্তব্য প্রজাদেরকে ভালো রাখা। তারা প্রজাদেরকে শোষণ করছে, তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাহলে তাহলে এটাই কি রাজার ধর্ম? মহারাজ, তারা যে অনেক কষ্টে আছে, অনেক কষ্টে সংসার চালায়, নুন আনতে যে পান্তা ফোড়ায়, কিন্তু তারা আপনাকে মনে মনে আবার অনেক ভয়ও পায়। সে কি বলছো রাঘব? প্রজারা আমাকে ভয় পায়? আরে, এটা তো খুশির খবর, এটা আমার কাছে অনেক খুশির খবর, কারণ আমি হচ্ছি রাজা, আর রাজাকে প্রজারা ভয় পাবে না তো কাকে ভয় পাবে বলো তো? কিন্তু এই ভয় যে প্রজাদের সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে মহারাজ। তারা যে অনেক ভয় পায় আপনাকে, তাদের ভিটা মাটি জমি সব কিছু বিক্রি করে এত পরিমাণের খাজনা দিচ্ছে। তাই তুমি ওদেরকে দেখে এমনভাবে ভয়ে কুঁকড়ে গেছো রাঘব। শোনো রাঘব, মনটাকে শক্ত রাখো, তোমার যে দায়িত্ব দিয়েছি সেটা পূরণ করার চেষ্টা করো। তুমি শুধু তোমার লক্ষ্যে পৌঁছাও, তোমার শুধু কাজ করো, তুমি আর অন্য কোনো দিকে দেখবে না, বুঝেছো? তাদের এই সব কথা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকা সব কিছু শুনছিল। মনে হচ্ছে মহারাজকে এসব কথা বলে কোনো লাভ হবে না। যদি রাজা হয়ে প্রজাদের সুখ দুঃখের কথা না ভাবে, তাহলে তাহলে ওদের কষ্টের কথা কারা ভাববে? আমি জানি সেনাপতি রাঘব, তোমার মনের মধ্যে এখন কি চলছে। তোমার মনের মধ্যে এখন উথাল পাথাল ঝড় চলছে। তবে তুমি চিন্তা করো না রাঘব, সব কিছু ঝড় একদিন থেমে যাবে, একদম পুরো শান্ত হয়ে যাবে। অন্যদিকে ডালিম মৌমাছি কনককে নিয়ে সেই সোনালি ডাঙার মৌমাছিদের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। শোনো কনক, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, তুমি যেন আবার পড়ে যেও না, বুঝেছো? অনেক যে উঁচু থেকে যাচ্ছি, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো। না না ডালিম রাঙা মৌমাছি, আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি। তুমি চলো, ভয় করলে হবে না, আর আমার চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি চলো চলো, সামনের দিকে এগিয়ে চলো। এমনভাবে বেশ কিছুক্ষণ ধরে কনক এবং ডালিম রাঙা মৌমাছি উড়ে যেতে থাকে, আর উঠতে উঠতে সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে ছিল 3 মোড়র পাহাড়া, আর সেখানে ছিল বড় একটা গুহা, আর সেখানেই তারা পৌঁছে যায়। দেখো দেখো ডালিম রাঙা মৌমাছি, কত সুন্দর মৌমাছিরা কি সুন্দর চাক বানিয়েছে। এর আগে তো এত সুন্দর চাক আমি কখনো দেখিনি। এত বড় চাক, কত বড় চাক দেখো, আর কত সুন্দর না লাগছে। চাক দেখবে পরে মেয়ে, আগে তাড়াতাড়ি কাজ সারো। একবার যদি সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তাহলে সোনালি ডানার মৌমাছিরা ঘরে ফিরবে, আর একবার যদি আমাদেরকে দেখে নেয়, তাহলে যে আর রক্ষে নেই। তারা তারা আমাদের ওপর হোল ফুটিয়ে দেবে। তুমি আর মধু পাবে না গো। তুমি তো জানো সোনালি ডানার মৌমাছিরা কত হিংসুটে। তাই এইসব আগে না দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা সারো। যাও যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ডালিম রাঙা মৌমাছি, তুমি একদম ঠিক কথা বলেছ। এমনভাবে সময় নষ্ট করলে যে আর হবে না, তারা যে তাদের ঘরে তো ফিরবে। যাই যাই, আমি তীর মেরে ওই চাক ভেঙে একটু মধু নিয়ে আসি।
তারপর কনক সে গুহার মধ্যে আসে আর বাইরে পাহারা দেয় ডালিম রাঙা মৌমাছি। আর গুহার ভিতরে এসে দেখে সে অনেক বড় একটা চাক। কনক গুহার মধ্যে দেখে কিছু গাছে পাতা ফুটে আছে, সেই পাতা নিয়ে সেই চাকের নিচে রাখে। তারপর কনক তীর ছোড়ে, কিন্তু সেই তীর চাকে গিয়ে লাগে না, তার পাশে লাগে। ইস, একটুর জন্য তেলটা আর লাগলো না চাকের গায়ে। একটু সামান্য জন্য তেলটা অন্যদিকে বেঁকে গেল। দূর, ভালো লাগছে না। আমাকে যে তাড়াতাড়ি চাক ভেঙে মধু নিতেই হবে, এখান থেকে যে তাড়াতাড়ি ফিরতে হবে। এমনভাবে কনক বেশ কিছুক্ষণ ধরে তীর ছোড়ার পরও সেই তীর চাকের গায়ে লাগে না। কিন্তু অন্যদিকে সোনালি ডানার মৌমাছিরা আসতে থাকে গা গা করে। তাড়াতাড়ি করো কনক, তাড়াতাড়ি করো। ওই যে গা গা করে আওয়াজ করে আসছে সোনালি ডানার মৌমাছিরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমাদের ধরে ফেললে যে আর রক্ষে নেই। চারিদিক থেকে যে হুল ফুটিয়ে দেবে। তাড়াতাড়ি করো কনক। এমনভাবে কনক সে তীর ছুটতে থাকে সেই মৌচাকের গায়ে, কিন্তু কোনো তীর সেই মৌচাকের গায়ে লাগতে চায় না। এমনভাবে মারতে মারতে অবশেষে একটা দিক সেই চাকের গায়ে লাগে, আর সেখান থেকে মধু পড়ে সেই পাতার উপর। অন্যদিকে সোনালি ডানার মৌমাছিরা তাদের বাসায় আসার জন্য তাড়াতাড়ি আসছিল, আর এদিকে কনক সেই মধু নিয়ে সে তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে পড়ে। ডালিম রাঙা মৌমাছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওরা যে আমাদের আবার পিছু নেবে, তা না হলে যে এখানেই আমাদের মারা যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি যে মধু পেড়ে নিয়ে চলে এসেছি। চলো চলো চলো। তারপর কনক সে তাড়াতাড়ি করে ডালিম রাঙা মৌমাছির পিঠে চড়ে বসে, আর ডালিম রাঙা মৌমাছি ওখান থেকে নিয়ে যেতে থাকে। আর তখন সোনালি ডানার মৌমাছিরা তাদেরকে দেখে ফেলে আর তাদের পিছনে ধাওয়া করতে থাকে। এবার কি হবে গো ডালিম রাঙা মৌমাছি? দেখো সোনালি ডানার মৌমাছিরা যে আমাদের পিছনে ধেয়ে আসছে। আর যদি এবার আমাদের ধরে ফেলে, তাহলে রোল ফুটিয়ে আমাদেরকে মেরে ফেলবে। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হবে ডালিম রাঙা মৌমাছি এবার? শোনো কনক, তুমি একদম ভয় পেও না। দেখতে পাচ্ছি তারা যে আমাদের পেছনে ধেয়ে আসছে। তবে হ্যাঁ, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আর আমি আমার গতি বাড়াচ্ছি। তুমি কিন্তু একদম পড়ে যেও না, আমাকে শক্ত করে ধরে থেকো। আর হ্যাঁ, সামনে আছে গুচ্ছি বন। ওই গুচ্ছি বন পেরোলে ওরা আর আমাদেরকে ধরতে পারবে না। তুমি একদম চিন্তা করো না কনক। ঠিক আছে ডালিম রাঙা মৌমাছি, আমি তোমাকে শক্ত করে ধরে আছি। তুমি তাড়াতাড়ি চলো, আর তোমার গতি বাড়াও। এখান থেকে যে আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি। তারপর ডালিম রাঙা মৌমাছি সে তার গতি বাড়ায়, আর তার পিছনে পিছনে ছুটে আসছিল সোনালি ডানার মৌমাছিরা। আর অবশেষে ডালিম মৌমাছি সেই গুচ্ছি বন পেরিয়ে ফেলে। আর গুচ্ছি বনের পর থেকে সেই সোনালি ডানার মৌমাছিরা আর আসতে পারে না। ডালিম রাঙা, দেখো সোনালি ডানার মৌমাছিরা যে আর আমাদের পিছু করছে না, তারা চলে গেছে। হ্যাঁ কনক, আমরা ওদের হাতে থেকে যে বেঁচে গেছি। আমাদের আর কোনো ভয় নেই, ওরা আর আমাদেরকে ছুঁতেও পারবে না। আমরা ওদের নাগাল থেকে যে পালিয়ে এসেছি রে। তারপর ডালিম রাঙা মৌমাছি সে কনককে নিয়ে জঙ্গলেতে ছেড়ে দেয়। ডালিম রাঙা মৌমাছি, তুমি যে আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকারের কথা যে আমি কখনো ভুলবো না গো। তুমি না থাকলে তাহলে এই যে মধু আনা কখনো সম্ভব হতো না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। তুমি ছেলে বলে তা সব কিছু সম্ভব হয়েছে ডালিম রাঙা। ঠিক আছে কনক, আমাকে এত ধন্যবাদ জানাতে হবে না। যাও, তুমি এই মধু নিয়ে তাড়াতাড়ি যাও। তুমি তো বললে যে কোন বুড়িমার বিড়াল নাতির নাকি পা ভেঙে গেছে। যাও, এটা নিয়ে তার পায়ে লাগিয়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। তারপর কনক সেই মধু নিয়ে সেই বুড়িমার কাছে যেতে থাকে। অন্যদিকে রাঘব যখন রাজার কক্ষে থেকে বাইরে বেরোচ্ছিল, তখন বাইরে দেখা হয়ে যায় বড় রানী মল্লিকার সাথে। সেনাপতি রাঘব, আমি তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছিলাম। তোমাকে নিষেধ করেছিলাম যে সব ব্যাপার জানার তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তুমি সব ব্যাপারে জানার চেষ্টা কেন করো? তোমার কি মাথায় ঢোকেনি এখনো নাকি আমার কোনো কথা? আমি এই রাজ্যের সেনাপতি, তাই আমাকে নিয়ে চিন্তা না করাই ভালো হবে আপনার বড় রানী। আপনি আমাকে নিয়ে অযথা চিন্তা করছেন। এই রাজ্যের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সব কিছু দেখার দায়িত্ব আমার, আর কোনটা করলে যে ঠিক হবে না হবে তা সব কিছু আমি ভালোভাবেই জানি। তুমি হয়তো এটা বলে যাচ্ছ যে আমি হচ্ছি এই রাজ্যের মহারানী, তাই আমার কথার সব কিছু চলে। আর মহারাজ স্বয়ং আমার স্বামী, আমার নিজের স্বামী। আর
তুমি কোথায় সামান্য একটা বেতনভোগী সেনাপতি? তুমি কি এটা ভুলে যাচ্ছ? আমি এটা ভুলিনি যে আমি একটা সামান্য সেনাপতি, আর এটা ভুলিনি বলেও এখনো পর্যন্ত প্রজাদের ভালো থাকার দায়িত্ব, কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছু কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে। দেখো সেনাপতি মশাই, আমি তোমাকে আবারও বলছি, তুমি শুধু খালি মহারাজের আদেশ পালন করো, আর বেশি কিছু ভাবতে যেও না। হ্যাঁ মহারানী, আপনি একদম ঠিকই বলেছেন। রাজার আদেশ মানা আমার কর্তব্য, আর রাজার আদেশই মেনে চলবো, আর অন্য কারো আদেশ কোনো কিছু মানবো না। এবং কি, মহারানীরও আদেশ আমি মানতে বাধ্য না, শুধু রাজা মশাইয়ের ছাড়া। এটা আমি আগেও আপনাকে বলেছিলাম, আবারও আপনাকে বললাম যে আমি শুধু রাজার আদেশই মানছি, আপনার কোনো কথা আমি শুনবো না। এটা আপনি মাথায় রাখবেন। রাঘবের মুখ থেকে এমন কথা শুনে বড় রানী অনেক অবাক হয়ে যায়। রাঘব এইসব কথা বলার পর ওখান থেকে চলে যায়। আমিও দেখব এমনভাবে তুমি কতদিন মাথা উঁচু করে থাকতে পারো। একবার আমার চাকে তুমি ঢিল মেরে দেখো, তোমাকে এমন হুল ফোটাবো না, তুমি কখনো কল্পনা করতে পারবে না। এইবার তোমার একটা কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে তোমাকে। কনক মধু নিয়ে সেই বুড়িমার কাছে যেতে থাকে। ও বুড়িমা, এই দেখো আমি নিয়ে এসেছি সোনালি ডানার মৌমাছিদের সোনা রাঙা মধু। দেখো আমি পেরেছি। আর তাড়াতাড়ি এবার তোমার নাতির পায়ে লাগিয়ে দাও তো, ওর পা এক্ষুনি ঠিক হয়ে যাবে। সে কি বলছিস রে মেয়ে, তুই সত্যি নিয়ে এসেছিস? কই দেখি তো, এ তো সত্যি রে, এ তো সোনালি ডানার সোনা রাঙা মধু। বাহ, কি যে সুগন্ধ বেরোচ্ছে, তোকে যে কি বলবো। এ স্বর্ণজ্যোতিকা ফুলের মধুর যে সুগন্ধ আলাদা রে। সত্যি তুই পেরেছিস রে মা, পেরেছিস। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছ। নাও তাড়াতাড়ি এবার তোমার নাতির পায়ে লাগিয়ে দাও তো। হ্যাঁ রে মেয়ে, এক্ষুনি আমি আমার নাতির পায়ে এই মধু নিয়ে লাগিয়ে দিচ্ছি। আর কোনো ভয়ের কারণ নেই রে, তুই তো সময় মতো এই মধু যে আনতে পেরেছিস। এবার আমার নাতির পা যে ঠিক হয়ে যাবে। আয় তো বাছা, আয় এবার দেখি এটা তোর পায়ে লাগিয়ে দিই। তুই তো অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলিস, এইবার দেখ তুই হাঁটতে পারবি, তোর পা ভালো হয়ে যাবে রে। আয় দেখি নাতি, আয়। তারপর বুড়িমা সেই মধু নিয়ে তার বেড়াল নাতির পায়ে সুন্দরভাবে লাগাতে থাকে, আর তখন সেখানে কিছু আলোর রোশনি বেরোতে থাকে। তারপর বিড়াল নাতির পা ঠিক হয়ে যায়। দাঁড়া তো মেয়ে, এবার দেখি তো আমার নাতিটার কতটা কি কাজ হলো না হলো, দেখি তো ও হাঁটতে পারছে কিনা। যা বাচ্চা যা, একটু হেঁটে দেখা বাবা, একটু হেঁটে দেখা তো, দেখি তোর পা কেমন ভালো হয়ে গেল। বুড়িমা এমন বলার পর তারপর বিড়াল সে একটুখানি সামনের দিকে হেঁটে দেখায়, আর তার পা সত্যি ভালো হয়ে যায়। এই তো আমার নাতির পা একদম ভালো হয়ে গেছে রে মেয়ে। বাহ, আমার নাতি যে কত সুন্দরভাবে হাঁটছে দেখ তো মেয়ে। তাই এ মেয়ে তুই বল তো দেখি, এই কাজ তুই কিভাবে করলি? তুই তো একদম অসাধ্য সাধন করেছিস রে মা। তা এত অসম্ভব কাজটা তুই করলি কি করে, বল তো দেখি। আরে বুড়িমা, সে তো অনেক কথা গো, অনেক খুঁজে তারপরে এই মধু পেয়েছি। আমি তো ওই ডালিম রাঙা মৌমাছির সাথে করে ওই 3 মোড়র পাহাড়ে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তো সোনালি ডানার মৌমাছিদের মধু নিয়ে আসতে পেরেছি গো। তবে জানো তো বুড়িমা, আমার নাম হচ্ছে কনক। এই জঙ্গলে উত্তরের দিকে একটা গ্রাম আছে, সেই গ্রামে যে আমি থাকি। জানি আমি সব জানি রে মেয়ে। সে কি বলছো বুড়িমা, তুমি আমাকে চেনো? কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? তাহলে তুমি আমার গ্রামটাকেও তো চেনো। তা তোকে আবার আমি চিনবো নে রে, সেই ছোট্টবেলা থেকে তোকে আমি দেখছি, আর এই গ্রামে সব ছেলে মেয়েদেরকে আমি চিনি, কিন্তু কেউ আমাকে চেনে না রে। তোকে তো আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি, তাহলে তোকে আবার চিনবো না, বল তো দেখি। কিন্তু বুড়িমা, আমি তো আগে তোমাকে কখনো কোথাও দেখিনি। তাহলে তুমি কোথায় থাকো বুড়িমা? কনকের এমন কথা শুনে বুড়িমা আর কোনো কথা বলে না। সে মুচকি হেসে তারপর দাঁড়িয়ে থাকে, আর তার শরীর থেকে কিছু আলোর রোশনি বেরোতে থাকে। আর তখন সে বুড়িমার রূপ ছেড়ে একটা সুন্দর রূপে চলে আসে, মা ষষ্ঠী রূপে চলে আসে। কে রে কনক, এমনভাবে কি দেখছিস আমাকে দেখে বুঝি চমকে গেলি? তুমি কে গো?
এমন সুন্দর রূপে যে আমার সামনে আসলে, আর চোখ যে আমার ধাঁধিয়ে যাচ্ছে। তোমাকে দেখে যে একটা আলাদা অনুভূতি হচ্ছে। কত সুন্দর তুমি। তুমি কে? এই তো তুমি বৃদ্ধা ছিলে। তাহলে এক্ষুনি হঠাৎ করে এমনভাবে কিভাবে বদলে গেলে? আচ্ছা মেয়ে, তুই আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলি না? আমি হচ্ছি মা ষষ্ঠী। তোর কাজে সন্তুষ্টি হয়ে আমি আমার সাজেতে তোকে দেখা দিয়েছি। জানিস, তুই যখন জঙ্গলে নাকি মন খারাপ করে এসেছিলিস, আর ও যে আমার বিড়াল ষষ্ঠী। তাই জন্য তোকে দেখে ও যে আমার ডাকলো, ডেকে বলল যে কনকের মনের কষ্ট দূর করতে। তাই জন্য তো আমি এলাম তোর মনের কষ্ট দূর করার জন্য। ওর মনে যে অনেক দুঃখ কষ্ট লুকিয়ে আছে, তাই জন্য মা তোমাকে আমি ডাকলাম, যে ওর দুঃখ কষ্ট দূর করার জন্য। আর দেখো, এই পৃথিবীর বুকে ওর মতো এত ভালো মেয়ে কটা আছে বলো তো দেখি? কে রে কনক, তোর এই মনে এত দুঃখ এত কষ্ট কিসের বলতো? তুই আমাকে বল তুই। আমি যদি তোর দুঃখ কষ্ট দূর করতে পারি, বল আমাকে। মা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবার মনের কষ্ট বোঝো। তাহলে তাহলে আমি যে এত কষ্ট পাচ্ছি কেন, তুমি বুঝতে পারছো নাকি? সবার বাড়িতে বাড়িতে ভাই আছে, সবাই ভাই ফোঁটা করতে পারে, রাখি বাঁধতে পারে, কিন্তু আমার যে কোনো ভাই বোন নেই, আমি সেটা পছন্দ করতে পারি না। তাহলে আমার মনে যে কষ্ট দুঃখ হবে না? সবাই সবাই আমাকে নিয়ে কত হাসি ঠাট্টা করে। আমার একটা ভাই থাকলে খুব ভালো হতো। মিয়াও মিয়াও, তুমি কেঁদো না কনক, কেঁদো না। তুমি এমন ভাবে কষ্ট পেও না। ভাই নেই তো কি হয়েছে, তুমি এমন ভাবে কষ্ট পেও না। মিয়াও মিয়াও। না, তুমি বুঝতে পারছো না, যে বোনের কাছে যার কোনো ভাই বোন থাকে না, তার কতটা কষ্ট হয় সেই একমাত্র জানে। কে রে মেয়ে, তোর কে বলেছে তোর কোনো ভাই বোন নেই? তোর যে ভাই বোন সব আছে। তোর যে 4টে ভাই আছে, একটা বোন আছে। তুই যে 4 ভাইয়ের বোন, তাহলে তুই যে অনেক আদরের রে। তোর যে 4টে ভাই আছে, তুই এটা নিয়ে কষ্ট পাস না রে? তখন কনক মনে মনে বলতে থাকে, এ কি শুনছি আমি? আমার 4টে ভাই আছে, আবার একটা বোন আছে, মানে আমার ভাই বোন সব আছে। কই, আমি তো জানি না। আজ পর্যন্ত আমি কোনো দিনের জন্য আমার ভাই বোনেদের দেখা পাইনি। তাহলে তাহলে তারা কোথায় আছে? কোথায় আছে তারা? কে রে কনক, আমার কথা বুঝি তোর বিশ্বাস হলো না? এত কি ভাবছিস বলতো? না না মা, তোমাকে কেন অবিশ্বাস করব? তুমি যে অন্তর্যামী, তুমি সব কিছু জানো। তাহলে তাহলে তোমাকে কেন আমি অবিশ্বাস করব? কিন্তু মা, এটা তো বলে দাও যে আমার ভাই বোনেরা সব কোথায় আছে? তবু একটা দুটো আমার ভাই বোন না, আমার যে 4টে ভাই আছে, একটা বোন আছে। তাহলে তাহলে তারা কোথায়? আমি যে তাদের দেখবো, আমার যে বড় মন চাচ্ছে তাদেরকে দেখার। আমাকে বলে দাও মা, তারা কোথায় আছে? কিন্তু তারা যে কোথায় আছে সেটা তো আমি বলতে পারবো না। তবে শিশুদের যে তার মায়ের কোল পর্যন্ত পৌঁছে দেওয়া যে আমার কাজ। তারপর থেকে যে আমি আর কোনো খেয়াল রাখি না, তার মারাই হচ্ছে সব কিছু খেয়াল রাখে। তাহলে তাহলে মা, আমি কোথায় থেকে জানবো যে আমার ভাই বোন কোথায় আছে? তাদেরকে কিভাবে খুঁজবো? তার খবর কে দিতে পারবে? বলো না মা, তার খবর কে দিতে পারবে? শোন কনক, একবার তোর এই খবর তোর মাই দিতে পারে। তুই একবার তোর মার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। তুই চলে যা রাজবাড়ি বিজয়নগরে। ওখানে যে বন্দি হয়ে আছে তোর মা, আর সেখানে গেলেই তুই তোর মাকে দেখতে পাবি। আর তার কাছে গিয়ে তুই জিজ্ঞাসা কর তোর ভাই বোনেরা কোথায় আছে। একমাত্র তোর মাই বলতে পারবে। আমার মা যে রাজবাড়িতে? তাহলে তাহলে ওই সাধু বাবার কথা যে সত্যি, আর ওই পূর্বপুরুষ, সেই দিন রাতে যে আমার পূর্বপুরুষরা এসেছিল, তারা যে সব বলছিল যে আমি রাজকন্যা, তাহলে তাহলে এগুলো কি সব সত্যি? দেখ কনক, তোকে কে কি বলেছে সেটা আমি জানি না, তবে যতটুকু আমি দেখছি ততটুকু তোকে বলতে পেরেছি। তবে ঠিক আছে, শোন, তুই একবার তবু তোর মাকে ভালোভাবে দেখে নে যে কোথায় আছে না আছে। আমি তোকে দেখাচ্ছি তার প্রতিচ্ছবি। তারপর ষষ্ঠী মা কনকের সামনে তার মায়ের প্রতিচ্ছবি দেখায় যে তার মা কারাগারে বন্দি হয়ে আছে। সেটা দেখে কনক অনেক অবাক হয়ে যায়। মা, মা তুমি? মা যে অনেক কষ্টে আছে, মা।
এমনভাবে কনক তার মায়ের প্রতিচ্ছবি দেখে মা মা করে চিৎকার করতে থাকে। অন্যদিকে কারাগারে বসে বসে পদ্মা তার মনের মধ্যে যেন কেমন একটা অনুভূতি হতে থাকে। তখন সে বলতে থাকে, আমার মনের মধ্যে এমন কেন হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ আমাকে মা মা করে ডাকছে। কে ডাকছে? আমার মানিকরা ডাকছে নাকি আমার মেয়ে ডাকছে? আমি তো কিছুই বুঝতে পারি না। কিন্তু তারা কোথায়? এখানে এখানে তো তারা কোথাও নেই। তাহলে তারা ডাকবে কি করে? জানি না আমার মানিকরা কোথায় আছে। আমি যে তাদেরকে খুঁজতে পারবো না। আমি যে কারাগারে বন্দি হয়ে আছি, শুধু তাদের অপেক্ষায় আছি যে তারা আমাকে কবে উদ্ধার করবে। যদি আমার ছেলে মেয়েদের উদ্ধার করতে পারে, তাহলে তাদের যে ছোট বোন উদ্ধার করতে পারে। কিন্তু কিন্তু সে এখন কোথায়? আমার মেয়ে কোথায় আছে এখন? অন্যদিকে কনক ষষ্ঠী মায়ের কাছে বলতে থাকে, ষষ্ঠী মা, তুমি বলো না মা, আমার মা যে এমনভাবে কারাগারে কেন বন্দি হয়ে আছে, যে নোংরা পোশাক গায়ে পড়ে আছে? এমন অবস্থা কিভাবে হলো আমার মায়ের? আমার মা এমন কি দোষ করেছে? বলো না আমাকে, বলো না যে আমার মায়ের এমন কি অবস্থা কেন হলো? আমার মায়ের দোষটা কি ছিল? এমনভাবে দুঃখী মনে আমার মা যে আছে, কত না কষ্ট সহ্য করছে, কিন্তু কেন? কেন মা? আমাকে বলো না মা, কেন? সেই সব তো আমি জানি না কনক, আর এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। তবে এই সবগুলো অনুসন্ধান যে তোকে করতে হবে। তবে আমি এইটুকু পারি, তোকে আমি আশীর্বাদ করতে পারি যেন তুই তোর কাজে সফল হ, যাতে তুই তোর ভাই বোনেদের এবং তোর মাকে খুঁজে পাস। এইটুকু আমি আশীর্বাদ করব, তুই অনেক জয়ী হ। আমি খুঁজে বের করব আমার ভাই বোন এবং মাকে। আমি সবাইকে খুঁজে বের করব। মা, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার কাজে যেন সফল হতে পারি। আমার আশীর্বাদ যে সব সময় তোর সাথে থাকবে, তোর সব মনোবাঞ্ছা যেন পূর্ণ হোক। আর আমি জানি যে তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি। আমি যে তোকে এই আশীর্বাদ করছি, তুই যেন জয়ী হ। এইসব কথা বলার পর ষষ্ঠী মা ওখান থেকে উধাও হয়ে যায়। না না না, এইসব মেনে নেওয়া যাচ্ছে না। প্রাসাদে এগুলো কি ঘটছে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আর মহারাজ এমনভাবে বদলে গেল কি করে? আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি। আজকের আমি নিজের চোখে যা দেখেছি তা কখনো কল্পনা করতে পারবো না। আবার তোর কি হলো? তুই এমনভাবে কেন পাগলামি করছিস? কি দেখেছিস এমন, সেটা তো বল। তারপর মায়ারানী এমন কি দেখার পর এমন করছিল, সেই সব ঘটনাগুলো এক এক করে বলতে থাকে। আজকের আমি কারুর কথা কোনো শুনবো না। আজকের আমি মহারাজকে নিজের হাতে খাওয়াবো। অনেক দিন হয়ে গেছে যে নিজের হাতে মহারাজকে খাওয়াতে পারছি না। না না, আজকের আমি কারুর কথা শুনবো না, বড় রানীরও কথা শুনবো না। আজকের কক্ষে গিয়ে আমি নিজের হাতে মহারাজকে সুন্দরভাবে খাইয়ে দেব। আজকের বর্দি অন্দরমহলে নেই, এই হচ্ছে সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তবে বরদের গুরুদেবজি বলেছিল, মহারাজের সামনে যদি আমরা যাই তাহলে তাহলে যে মহারাজের বিপদ হতে পারে। না না না, আমি মহারাজের সামনে যাব না, তার থেকে আমি দূর থেকে দেখব। মহারাজের বিপদ হোক, সেটা আমি চাই না। তারপর মায়ারানী মহারাজকে খাওয়ানোর জন্য মহারাজের কক্ষে যাচ্ছিল। আর যেতে যেতে মহারাজের কক্ষের বাইরে থেকে সবকিছু দেখতে থাকে। আজ দেখতে পাচ্ছি ভোজনটা ভালোই হবে। এ কি রান্না করে নিয়ে এসেছো? পাঁঠার মাংস। পাঁঠার মাংস খেতে যে আমি খুবই ভালোবাসি। যাও যাও যাও, আরও নিয়ে আসো পাঁঠার মাংস। পাঁঠার মাংস যে আমার অনেক প্রিয় খাবার। বাহ বাহ বাহ, যা সুগন্ধ বেরিয়েছে, আজ ভোজনটা খুব ভালোই হবে। মহারাজের ভোজনের খাবার দেখে রানী মায়া অনেক অবাক হয়ে যায়। তখন সে মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখছি? তবু আবার নিজের চোখে দেখছি আমি। মহারাজ পাঁঠার মাংস খাচ্ছে। কিন্তু কিন্তু আমি যতটা জানি, মহারাজ যে রাধাকৃষ্ণের ভক্ত, তাহলে তিনি যে কোনো আমিষ জিনিস খায় না। আর তাহলে আজকের মহারাজ পাঁঠার মাংস খাচ্ছে মানে কি? এত বছর ধরে যে আমরা দেখে আসছি মহারাজ কোনোদিন মাছ মাংস কিছুই খায় না। আর আজকের আমি নিজের চোখে কি দেখছি? মহারাজ এতটা বদলে কি করে গেল? এ কি রন্ধন করেছো তুমি? পাঁঠার মাংসে যে কোনো নুন হয়নি। তাহলে এমন রান্না কি হবে বলো তো? যাও, তুমি এক্ষুনি যাও, আমার জন্য পাঁঠার মাংস চাই। পাঁঠার মাংস সুন্দরভাবে সুগন্ধভাবে আমাকে রান্না করে দিয়ে আসো। যাও যাও।
আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আপনার জন্য সুন্দরভাবে আমি রান্ধন করে নিয়ে আসছি। মহারাজের এমন ব্যবহার দেখে মায়ারানী অনেক অবাক হয়ে যায়। তাহলে তুমি বলো দিদি, এইসবগুলো চোখের সামনে আমি নিজে দেখেছি, আর মহারাজকে এতটা বদলে যাবে সেটা কখনো আমি ভাবতে পারছি না। মহারাজের চাল চলন সব কিছু কেমন যেন বদলে গেছে। কখনো এত রাগ দেখিনি, কিন্তু এত রাগ কি করে এলো? খাওয়া দাওয়া থেকে সব কিছু বদলে গেছে কেমন যেন। হ্যাঁ রে মায়া, আমিও তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি। জানিস, প্রত্যেক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর প্রাসাদ যখন শান্ত হয়ে থাকে, তখন আমি বড় রানী মল্লিকাকে দেখেছি সব সময় লুকিয়ে চুরিয়ে ওই মহারাজের ঘরে যেতে। তবু একবার আধবার না, এটা আমি অনেকবার দেখেছি, সব সময় যেতে দেখেছি। কিন্তু কেন যায় এমনভাবে সেটা জানি না, কিন্তু আমরা তো কখনো যাই না। তাহলে বড় রানী কেন এমনভাবে যায় মহারাজের কক্ষে? তার মানে বড় রানী আমাদের সবাইকে ঠকাচ্ছে, এমনভাবে ঠকাচ্ছে বড় রানী নিজেই তাহলে মহারাজের কক্ষে যায়, আর আমাদেরকে মহারাজের কক্ষে যেতে দেয় না। কিন্তু কেন এমনটা? আমি বড় রানীকে ছাড়বো না। আমার মহারাজকে ওই কেড়ে নিচ্ছে, বড় রানীকে কখনো ছাড়বো না, কখনো না। মায়া, শান্ত হয়ে যা, আমরা এবার সব কিছু বুঝতে পারছি। ওই বড় রানী আমাদের চোখে ধুলো দিয়ে এই সবগুলো করছে। ঠিক আছে, এইবার আমরাও দেখব। দিদি, তুমি আমাকে শান্ত হতে বলছো? না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি শান্ত হব না। বড় রানী আমাদেরকে ঠকাচ্ছে, এমনভাবে ঠকাচ্ছে আমরা কখনো কল্পনা করতে পারিনি। না, এটা মেনে নেওয়া যায় না। এমনভাবে বড় রানীর উপর যখন বাকি রানীরা রেগে যায়, এই সবগুলো প্রতিচ্ছবি বড় রানী এবং তার গুরুমা বসে বসে সব কিছু দেখছিল। কি বুঝলি মল্লিকা? এই সব দেখে বুঝি অবাক হয়ে যাচ্ছিস? আমি ভেবেছিলাম রাজা মহেন্দ্রের বাকি রানীরা ঠিক আমার বশে থাকবে, আমার কথায় উঠবে আর বসবে, কিন্তু এ তো দেখছি অন্য রকম। এরাই যে ধীরে ধীরে আমার শত্রু হয়ে যাচ্ছে, শত্রু মানে বিষধর শত্রু হয়ে যাচ্ছে। ওই সেনাপতি রাঘবের থেকেও এরা বিষাক্ত। এরা বিষাক্ত মানে অনেক বিষাক্ত, বিশাল ক্ষতিকারক। কিন্তু এদের বিষ ছড়াতে দেওয়া যাবে না। সব জায়গায় বিষ ছড়ানোর আগে এদেরকে সব বিনাশ করতে হবে। এরা এখন সবে নতুন চারা গাছ বেরোচ্ছে, তবে বৃক্ষ হওয়ার আগে এই চারা গাছগুলোকে বিনষ্ট করতে হবে। এদেরকে বাড়তে দেওয়া যাবে না। জানিস তো মল্লিকা, সূঁচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোতে এদের বেশি সময় লাগে না, বুঝেছিস? গুরুমাতা, তুমি একদম চিন্তা করো না। এই বিষ চারা কিভাবে সমূলে উপড়ে ফেলতে হয় তা আমি ভালো করে জানি। রাজা মহেন্দ্রের বাকি রানীরা এখনো জানে না আমাকে ভালোভাবে, যে রানী মল্লিকা কেমন বিষধর, বিষের থেকেও ভয়ঙ্কর। এমনভাবে বড় রানী এবং তার গুরুমাতা মিলে কথা বলতে থাকে।